ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা, যেটা 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, তারই একটি অংশ, যেটা আনট্রেন্ড, যেটা নিয়ে এখন ভীষণ চর্চা হচ্ছে। সেই মামলা কিন্তু আগামীকাল অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো এই নিয়োগ নিয়ে এই সরকার মানে প্রিভিয়াস সরকার, বরখাস্ত সরকার, তারা যে ধরনের পন্থা অবলম্বন করেছে তাতে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে, মানুষের মধ্যে সংশয় কাজ করছে। তার কারণ রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে নিয়োগ করা হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া, যার কোনো প্যানেল নেই, যার প্যানেলগুলো মানে রাতের অন্ধকারে কী করে প্যানেলগুলো ভ্যানিশ হয়ে গেছে কেউ কিছু জানতে পারেনি, সেই ধরনের একটি নিয়োগ প্রক্রিয়া। একাধিক জটিলতা, একাধিক বেনিয়ম, একাধিক অভিযোগ আমরা দেখেছি, একের পর এক অভিযোগ আপনাদের দেখিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটা অবাক করা কাণ্ড। এটা কী করে সম্ভব হলো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা ছিলেন এবং কোর্টকেও কি মিসগাইড করা হয়েছে, সে বিষয়ে আজকে আমরা একটা ঘোটালা সম্পর্কে আপনাদের জানাবো। যেখানে টেটে মানে বসার বয়স 18 থেকে 40 বছর এবং চাকরিতে বসার বয়স 18 থেকে 40 বছর, সেখানে কি করে একজন প্রার্থী 43 বছরে টেট উত্তীর্ণ হন এবং 44 বছরে চাকরির জন্য তার পুরো বিষয়টা সামনে আসে। দেখুন, নাম হচ্ছে লীনা ভট্টাচার্য। এখানে একটা কনফিডেন্সিয়াল সেকশন, যে সেকশনটা এস বাসুরা কোম্পানি, একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তাদেরকে দিয়ে গোটা প্যানেলটা তৈরি করা হয়েছে এবং সেখানে নাম দেখতে পাচ্ছেন লীনা ভট্টাচার্য, টেটের রোল নাম্বার এত এবং তাদেরকে সেগুলো দেওয়া আছে। কী লেখা আছে? সাবজেক্ট রিকোয়েস্ট ফর এমপ্যানেল ফর টেট 2014 কোয়ালিফাইড 10 ক্যান্ডিডেট। তো 10 ক্যান্ডিডেটের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, নন 10 নয়, ঠিক আছে? তো এটা একটা 42,949 নিয়ে কার্যত অনেকের অভিযোগ আছে। তো পরিষ্কার এখানে বলা হচ্ছে, আই এম ডিরেক্টেড টু, মানে আরসি বাগচি তৎকালীন সচিব তিনি বলছেন, আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট টু এমপ্যানেল, এই ভদ্রমহিলাকে বলছেন, যে যিনি কিনা 2014 টেট কোয়ালিফাই করেছেন। এবং দেখুন, অনারেবল হাইকোর্টে এখানে বলছে পাস্ট 28/3/2017 তারিখে কোর্টে অর্ডার পাস হয়েছে। আর যদি এই ধরনের মানবিক সত্যিই কোর্ট করে থাকে, তাহলে বাকি ক্যান্ডিডেটদেরও তো করা উচিত। এই মামলা নিয়ে তো রেফারেন্স নিয়ে যারা ওভার আছে তাদের প্রত্যেকেই কোর্টে যাওয়া উচিত। এবার আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, ইনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা ফর্ম ফিল আপ করেছেন হাওড়াতে 2012 টেটে। তো সেক্ষেত্রে তার বয়স তো নিশ্চয়ই চেঞ্জ হবে না টেটের পাশাপাশি। 14 টেট বলে বয়স 2 বছর কমে যাবে তা তো নয়। ডেট অফ বার্থ দেখুন 20/10/1971, 20/10/1971 পরিষ্কার তার ডেট অফ বার্থ। তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে তার বয়স হচ্ছে 20/10, অর্থাৎ 20 অক্টোবর 1971 সালে জন্ম। এবার তাহলে অসঙ্গীতের কোথায়? অসঙ্গীতের ধরি, আবার বলছি ডেটটা মনে হবে 20/10/1971, 20/10/1971। প্রথম কথা, টেটের নোটিফিকেশানটা আপনাদের দেখাই। যখন টেট নোটিফিকেশান ফর দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ফর ক্লাস 1 to 5 বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার দ্য এনসিটি গাইডলাইন, কত 25/5/2015। এটা কত 25/5/2015। ওটার ডেট কত ছিল? ওটা হচ্ছে 20/10/1971, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে, এই যে নোটিফিকেশান, এখানেও তো পরিষ্কার বলা হয়েছে যে 18 থেকে 40 বছরের প্রার্থীরা শুধুমাত্র টেটে বসতে পারেন। আর ইনি একজন জেনারেল প্রার্থী, ওই আগের স্লাইডও দেখবেন জেনারেল প্রার্থী বলে তাকে এমপ্লয়েন করার কথা বলা হচ্ছে। এবার যদি আমরা এটা ধরুন টেটের ব্যাপার গেল। এবার যদি আপনাদের নোটিফিকেশান দেখায় যে 2016 পিটি যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানেও যদি আপনি ধরে নেন, তো সেখানে পরিষ্কার ইন 2016 দ্য এজ লিমিট অফ দ্য প্রাইমারি স্কুল টিচার ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ মিনিমাম অফ 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর। তো একজন সাধারণ জেনারেল প্রার্থী সেক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হবেন। আর এসসি এসটি ওবিসিরা তারা যেমনটা ছাড় পান, এসসিরা 5 বছর এবং ওবিসিরা, এসসি এসটি 5 বছর এবং ওবিসি এবি হচ্ছে 3 বছরের ছাড় পাবেন। তো মিনিমাম এজ সাধারণ প্রার্থীর জন্য 18, ম্যাক্সিমাম এজ সাধারণ প্রার্থীর জন্য 40 বছর। এর বাইরে কেউ টেটে বসতে পারবেন না, এর বাইরে কেউ রিক্রুটমেন্টে পর্যন্ত বসতে পারবেন না। সেখানে যদি আপনাকে বলি যে 43 বছর বয়সে, 43 বছর সামথিং কিছু মাস বয়সে একজন টেট উত্তীর্ণ, আর 44 বছর সামথিং কিছু মাস বয়সে একজন চাকরি পেয়ে গেলেন। দেখেন এজ ক্যালকুলেশনে কী বলছে। দেখুন, যখন টেটের নোটিফিকেশানের সাপেক্ষে যখন এজ ক্যালকুলেশন হচ্ছে 20/10/1971, তখন তার মানে এই যে ভদ্রমহিলা যিনি আছেন তার ক্ষেত্রে 43 বছর 7 মাস 5 দিন। কী করে সম্ভব? কী করে সম্ভব? এই প্রশ্ন বারবার কিন্তু মানে কুড়ে কুড়ে খাবে সাধারণ প্রার্থীদের, যে 40 বছর মানে টেটে বসার যোগ্যতাই তার নেই। যোগ্যতার মধ্যে তো বয়সও একটা যোগ্যতা। তো সেক্ষেত্রে তিনি 3 বছর 7 মাস 5 দিন ওভার এজ হয়ে বসে আছেন। তাহলে সেক্ষেত্রে তিনি টেটে বসলেন কি করে?
যদি ধরুন এর পরিপ্রেক্ষিতে বলে মামলা করেছে, মামলা করলে কোর্ট কি কনসিডার করতে পারে এই ধরনের এজ কন্ডন করতে পারে এক্ষেত্রে? তাতে সাধারণ বহু প্রার্থী এখানে তো, কোর্ট তো কারো একার নয়, কোর্ট তো সবার, তো সবাই যদি একজনকে মানবিক দৃষ্টিতে দেখেন তো বাকিদেরও তো দেখতে হবে। আবার ধরুন চলে আসে এই যে ধরুন এক্ষেত্রে 26/9/2016 নোটিফিকেশন 42/949 বেরিয়ে গেল। এর আগে আপনার এই আগের দিন পর্যন্ত এজ ক্যালকুলেশন হবে, তো সেক্ষেত্রে তাকে দেখা যায় 44 বছর 11 মাস 6 দিন বয়স, কিন্তু বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে চাকরির বয়স কত 18 থেকে 40 বছর। তাহলে 4 বছর 11 অলমোস্ট 5 বছর অতিরিক্তভাবে কি করে তিনি সুবিধা পেয়ে তিনি চাকরিও জয়েন করে নিলেন 2017 সালে। তো এগুলোকে ঘোটালা ছাড়া আর কি বলা হবে বলুন তো? যদি কোর্টকেও মানে এই বিষয় সম্পর্কে কোর্টের থেকে অর্ডারও নিয়ে আসে, তাহলে আর সাধারণ 5টা যেটা ওয়ারেজ হয়ে 1-2 দিনের জন্য এরা বাদ পড়ে গেলেন, তাদের সাথে অন্যায় হলো নাকি? আর প্রাথমিক শিক্ষা পরিষদ টেটটাকে কী করে কন্ডাক্ট মানে অ্যালাউ করলেন? তার যে মামলা, সেই মামলা তো মানে টেট কন্ডাক্টে পড়ে গিয়ে মামলা, টেট কন্ডাক্টে পড়ে গিয়ে সেই মামলা, যে মামলা কথা বলা হচ্ছে সেই মামলা কিন্তু টেট হয়ে গেছে, রেজাল্ট প্রায় বেরোতে চলেছে, সেই মুহূর্তে তার করা মামলা। তো সেক্ষেত্রে টেটে তিনি বসলেন কী করে? স্কুটিনি কে করেছে? এই ধরনের ঘোটালা একটা দুটো নয়, হাজারে হাজারে বেরোবে যদি সঠিক তদন্ত হয়, যদি সঠিক জিনিসগুলো সামনে আসে। তো বুঝতেই পারছেন দুটো জিনিস এখান থেকে আছে। আমরা প্রত্যেকটা জিনিসের পক্ষে বিপক্ষে বলি, যদি পক্ষে ধরে নিন যে আমরা সাপোর্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, অনেক যোগ্যতা রয়েছে, বিভিন্ন ডিগ্রি নিয়ে বসে আছে, বিভিন্ন রিক্রুটমেন্টে বসে আছে, চাকরি পায়নি, চলো মানবাধিকার দিয়ে কোর্ট বলে ঠিক আছে কনসিডার করো, তাহলে বাকি ক্যান্ডিডেটদেরও কনসিডার করা হোক। বাকি ক্যান্ডিডেটরা যারা 1-2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসের জন্য যারা বুঝতে পারেনি তাদেরকে অ্যালাউ করা হোক, তারাও বসুক টেটে, তাদের পুনরায় টেট নেওয়া হোক, 2014 টেট আবার হোক, 2016 সালে রিক্রুটমেন্ট আবার হোক, তারা সেখানে পার্টিসিপেশন করুক। যদি এটা হয়ে থাকে তাহলে এটা হবে। রাতের অন্ধকারে SMS চালাচালি হচ্ছে, ইমেল চালাচালি হচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে, পাবলিকলি এই সমস্ত জিনিস কোনোদিন আসেনি। কেন আসেনি? ধামাচাপা দেওয়া হচ্ছে, কিছু না কিছু ব্যাপার তো আছে। 6 নম্বরে প্রশ্নভুল লেখে কোর্টকে মিসগাইড করে বুড়ি নিয়োগ করেছে মানিক ভট্টাচার্য, বুড়ি নিয়োগ করেছে, তার নিজের ল্যাপটপে পাওয়া গেছে 4-5 ক্যান্ডিডেটের নাম। কি হয়েছে সবাই সব, SSCতে আমরা দেখেছি, পঞ্চায়েতে আমরা দেখছি, প্রাইমারি তো আমরা দেখব, খুব তাড়াতাড়ি এগুলো রিভিল হবে। নতুন যে সরকার অবশ্যই কমিশন বসানোর কথা, তারা অবশ্যই ভাববে কি হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়, কত সংখ্যক প্রার্থীর চাকরির কেড়ে নিয়ে কারা এতদিন ধরে সুবিধা ভোগ করলো 9 বছর, এবং তাদের স্যালারি যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় সে বিষয়ে সরকার যাতে নজরদারি করে সেটাও দেখতে হবে। এটা গেল আমার বিপক্ষে মানে পক্ষে কথা। এবার বিপক্ষে যদি বলি, বিপক্ষে অবশ্যই এই ধরনের জিনিসগুলো মানে কাম্য নয়, কারণ প্রচুর যোগ্য প্রার্থী তখন ছিল, তাদেরকে নেওয়া হয়নি। হ্যাঁ, প্রচুর ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে নেওয়া হয়নি। এই সমস্ত হিজিবিজি জিনিসগুলোকে দিয়ে রীতিমতন এই ধরনের দুর্নীতি বা বেনিয়ম বা স্বজন পোষণগুলো হয়েছে, এবং এটা প্রমাণিত। নাহলে SMS-এর ভিত্তিতে কারো নিয়োগ হবে? একটা প্যানেল তো টানিয়ে দেওয়ার কথা, সে প্যানেল দেয়নি। প্যানেল নিয়ে এখনও যখন কোর্টে মামলা করা হয়, প্যানেল প্রকাশের অর্ডার আসে, তখনও তারা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে স্টে ফেলে রাখার চেষ্টা করে, যেটা প্যানেল প্রকাশ করতে দেয়। প্যানেল তো প্রকাশ হবে, আজ হোক কাজ হোক, মামলা সব লাইন দিয়ে ধরা আছে, প্যানেল ঠিক প্রকাশ হবে সরকারের কাছে। অবশ্যই যারা প্রত্যেকে সুবুদ্ধি সম্পন্ন, তারা প্যানেলটা দেখতে চান, প্যানেলটা দেখুন কি অবস্থা করে রেখেছে। প্যানেল থেকেই দেখবেন যে বেনিয়মের 10-12 হাজার এদিক ওদিক হয়ে গেছে। আর দুর্নীতি তো ছেড়ে দিন, ওটা তো ধরতে পারলে কোথায় যাবে, সংখ্যাটা তার ঠিক নেই। তো যাই হোক, এই ধরনের ঘোটালা নিয়ে আমরা কথা বলছি, পক্ষে বিপক্ষে আমরা আলোচনা করলাম, যোগ্য বঞ্চিতরা যে বঞ্চিত না হয় সেটাই দেখার। এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলকে।